স্টুডেন্টস, শুরু করছি ক্লাস। টপিক দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। তোমরা একটু ভালো করে শুনবে। আমি প্রথমে সিলেবাসটা নিয়ে দুটো কথা বলছি। আমাদের সিলেবাসে 4টি পোয়েম, 4টি প্রোস এবং একটি ড্রামা আছে। এই 4টি প্রোস, 4টি পোয়েম এবং ড্রামা থেকে কোশ্চেন হবে। ব্রড কোশ্চেন হবে প্রোস থেকে 6×6=12, পোয়েম থেকে 2টো 6×6=12, ড্রামা থেকে 1টি 6, এই হলো 30। MCQ এবং SAQ এখান থেকে কোশ্চেন হবে 20। তাহলে প্রোস, পোয়েম, ড্রামা থেকে কোশ্চেন হবে 50 মার্কসের। তাহলে এই 50 মার্কসের জন্য প্রিপারেশন নিতে গেলে বা পেতে গেলে মার্কস, তাহলে ডিটেইলড স্টাডি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোস, পোয়েম এবং ড্রামা ভালো করে পড়তে হবে। আর যে 50 মার্কস বাকি রয়ে গেল, গ্রামারে 10, রাইটিংয়ে 10, আনসিনে 10, এই হলো 30। তাহলে ওইদিকে 50, এদিকে 30 প্লাস 80, আর রইল 20। এই 20 হচ্ছে প্রজেক্টস, এই টোটাল হচ্ছে 100। এই হচ্ছে আমাদের সিলেবাস। আমি একটু বলছি, তোমরা এখন থেকে যদি ভালোভাবে পড়া শুরু করে দাও, তাহলে ইংলিশ সাবজেক্টে ভালো মার্কস পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন নয় আজকের দিনে, খুবই ইজি ব্যাপার, কিন্তু তোমাদের একটু পড়তে হবে। তাহলে যা হোক, আমি শুরু করছি টপিক দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। এই পোয়েমটা শুরু করবার আগে পোয়েট জন কিটস, তার সম্পর্কে আমি দুটো কথা বলছি। জন কিটস ইংরেজি সাহিত্যে একটা নাম, যিনি ইংরেজি সাহিত্যে একটা বিশাল জায়গা করে নিয়েছেন। কিন্তু যদি আমরা একটু তার সম্পর্কে জানার চেষ্টা করি, যে তিনি মাত্র কিন্তু 21 বছর বেঁচে ছিলেন। এই 21 বছর বয়সেই কাব্যচর্চার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে তিনি তার উজ্জ্বল প্রমাণ রেখে গেছেন। জন কিটস তার এই যে শর্ট লাইফ, সংক্ষিপ্ত জীবন, এই জীবনটা কিন্তু খুব একটা সুখের ছিল না, দুঃখময় ছিল। তিনি এইটুকু সময়ের মধ্যে অনেক কষ্ট, দুঃখ প্রত্যক্ষ করেছিলেন, করার মধ্য দিয়ে মাত্র 1 বছর বেঁচে ছিলেন। যখন তার বয়স 8 বছর, তার বাবা মারা যান। এই বাবা মারা যাওয়ার 2 মাস পরে পরে তার মা তাদেরকে ছেড়ে অন্যত্র চলে যান। তারা পিতামাতার 4 সন্তান, কিটস ছিলেন সবার বড়। এবারে তারা তাদের ঠাকুমার কাছেই তারা থেকে যান, শুরু করেন পড়াশোনা। তার ডাক্তারি হওয়ার ইচ্ছে ছিল এবং তিনি ডাক্তারি পড়া শুরু করেন। আবার এরই পাশাপাশি তিনি কাব্যচর্চা করবেন, কবি হবেন, এই বাসনাটাও তার ছিল। এই দুটো ভাবনার মধ্যে এসে যায় একটা দ্বিধা, দ্বন্দ্ব। তিনি কী নিয়ে স্টাডি করবেন। পরবর্তীতে তিনি বেছে নেন তিনি লেখালেখি করবেন, কাব্যচর্চা করবেন এবং কবি হবেন। তাই তিনি এবারে কাব্যচর্চা শুরু করেন। তিনি ছিলেন রোমান্টিক পিরিয়ডের একজন কবি, তাকে রোমান্টিক পোয়েট বলা হয়। তিনি ছিলেন রোমান্টিক পোয়েট অফ সেকেন্ড জেনারেশন। রোমান্টিসিজমের যে বৈশিষ্ট্য তার কবিতার মধ্যে লক্ষ্য করা যায়, তাই তিনি একজন রোমান্টিক পোয়েট। এবারে তার সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলছি, তোমরা ভালো করে শোনো। যে অ্যাবাউট দ্য পোয়েট, John Keats was born in London in the year 1795. Thomas Keats was his father and Frances Jennings was his mother. তাহলে টমাস কিটস ছিলেন তার বাবা আর ফ্রান্সিস জেনিংস ছিলেন তার মা। He lost his father at the age of 8 and he lost his mother when he was 14. He lived for a period of 25 years. The life of Keats was tragic. He witnessed misery. His writing career was only for a
but within this short span of life, he earned name, fame and glory in the field of English literature. He died in 1821. এই স্বল্প জীবন কাটিয়ে তিনি 1821 সালে মারা যান। তার সম্পর্কে সংক্ষিপ্ত এটুকু আমরা জানলাম। এবারে তার কাব্যচর্চা, তিনি ছিলেন রোমান্টিক পোয়েট। হি ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ বিউটি, তিনি ছিলেন সৌন্দর্যের পূজারী। হি সেস এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা তার এন্ডিমিয়ন বলে একটি কাব্য, সেই কাব্যের লাইন। অ্যানাদার লাইন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ফ্রম ওড অন এ গ্রেসিয়ান আর্ন। এই ওড অন এ গ্রেসিয়ান আর্ন বলে তার একটি কবিতা আছে, সেই কবিতার একটি বিখ্যাত লাইন হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তাহলে তিনি ছিলেন সৌন্দর্যের পূজারী। এখানে একটু বলে নিচ্ছি, এই যে তার অল্প জীবনের মধ্যে, শর্ট লাইফের মধ্যে তিনি যে দুঃখ কষ্ট পেয়েছিলেন বা দেখেছিলেন, পরবর্তীকালে এই দুঃখ কষ্টকে ভুলে থাকবার জন্য, এগুলোকে দূরে রাখবার জন্য তিনি তার কবিতার মধ্যে সৌন্দর্য খুঁজে নেওয়ার চেষ্টা করেন, যাতে করে তার দুঃখ কষ্টকে তিনি ভুলে যেতে পারেন। এরকম তার আরো অনেক বিশেষ উল্লেখযোগ্য কবিতা, যেমন টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট, ওড টু নাইটিঙ্গেল, ওড টু অটাম, এরকম তার অনেক কবিতা আছে। আর যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা হচ্ছে একটা বিখ্যাত লাইন। কবিতার নাম হচ্ছে ওড অন এ গ্রেসিয়ান আর্ন। তাকে বলা হয় রোমান্টিক পোয়েট, রোমান্টিক পোয়েট অফ সেকেন্ড জেনারেশন। তার কবিতার মধ্যে যে রোমান্টিসিজমের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি কয়েকটি বলছি, যেমন লাভ টু নেচার, কোয়েস্ট ফর বিউটি, লাভ ফর পাস্ট, ইমাজিনেশন, এস্কেপিজম, এগুলো হচ্ছে রোমান্টিসিজমের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স। তার পোয়েট্রিতে যেগুলো লক্ষণীয়, যেমন লাভ টু নেচার, Keats loves nature and elements related to it. He converts natural objects into beauty. An ordinary thing becomes extraordinary when it passes from the eyes of John Keats. তার কবিতার মধ্যে প্রকৃতির বর্ণনা পাওয়া যায়। তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন। তিনি ছিলেন ওয়ার্শিপার অফ নেচার, প্রকৃতির পূজারী বা প্রকৃতি প্রেমী ছিলেন। প্রকৃতির প্রতি তার এত ভালোবাসা ছিল, তার কবিতার মধ্যে আমরা এই বর্ণনাগুলো পাই। এবার কোয়েস্ট ফর বিউটি, সৌন্দর্যের জন্য যে খোঁজ, অনুসন্ধান। The beauty is religion of Keats. He can find it in birds, in clouds, in art, in forests, in flowers, even in Greek mythology. He is a passionate lover of beauty. তিনি পাখিদের মধ্যে, মেঘের মধ্যে, শিল্পের মধ্যে, ফুলের মধ্যে এবং গ্রিক যে মিথোলজি, পৌরাণিক কাহিনী, এই সব কিছুর মধ্যেই তিনি সৌন্দর্য খুঁজবার চেষ্টা করেন। লাভ ফর পাস্ট, অতীতকে নিয়ে ভালোবাসা, অতীতচারিতা। যে এনশিয়েন্ট গ্রিক্স অ্যান্ড দেয়ার মিথস আর ম্যাটার অফ ইন্টারেস্ট ফর হিম। ইন ম্যানি অফ হিজ পোয়েট্রি হি টক্স অ্যাবাউট গ্রিক্স স্পিরিটস অ্যান্ড কালচার। গ্রিক কালচার নিয়েও তার অতীতচারিতা ছিল। তিনি তার কাব্যচর্চার মধ্যে অনেক গ্রিকদের অনেক প্রভাব পাওয়া যায়, জানা যায়। ইমাজিনেশন, এটাও একটা বৈশিষ্ট্য তার কবিতার মধ্যে, যে হি হ্যাজ ওয়ান্ডারফুল পাওয়ার অফ ইমাজিনেশন। When he fails to face harsh realities, he finds pleasure in his imagination, where he creates world of his own. He enjoys company of birds, flowers, frost, mountains, landscapes, rivers in his imagination. তিনি ছিলেন কল্পনা বিলাসী। কল্পনার মধ্যে তিনি এই ফুল, পর্বত,
এগুলো নিয়েই তার রচনা। যেমন তার আর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এসক্যাপিজম, মানে পলায়ন বৃত্তি। আমি একটু বলে নিচ্ছি এই বৈশিষ্ট্যটা, এসক্যাপিজম। যেমন তার জীবনটাই ছিল দুঃখময়, এই দুঃখকে ভুলবার জন্য তিনি কাব্যচর্চা করেন এবং সৌন্দর্য খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এইরকম তার যে পোয়েম একটা বললাম যে ওড টু এ নাইটিঙ্গেল, অর্থাৎ নাইটিঙ্গেল একটা বার্ড, সং বার্ড, সুন্দর সুইট সং তার মুখ থেকে শোনা যায় নাইটিঙ্গেল পাখির কাছ থেকে। এবারে কবি চাইছেন, তিনি দুটো ওয়ার্ল্ডকে ভেবে নিলেন, একটা ওয়ার্ল্ড অফ হিউম্যান আর একটা ওয়ার্ল্ড অফ দ্য নাইটিঙ্গেল। অর্থাৎ এই যে হিউম্যান ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে তিনি দেখেছিলেন, কি দেখেছিলেন? মিজারি, কষ্ট, সরো, দুঃখ, অ্যাগনি, যন্ত্রণা। এই যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিয়োগ, ব্যথা, এই ব্যথায় তিনি জর্জরিত হয়েছিলেন। এই জগতে তিনি আর থাকতে চান না। তিনি কোথায় যেতে চান? যেতে চান টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল, অর্থাৎ যেখানে শুধুমাত্রই আছে আনন্দ, গান, এই নিয়ে তিনি থাকতে চান। এই যে মেন্টালিটি টু লিভ ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যান বিংস টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল, এই যে এটা কি বলা হয়? এসক্যাপিজম। এই এসক্যাপিজম তার কবিতার মধ্যে আছে। আজকে আমরা যে পোয়েমটা পড়ব সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট। এখানে একটু বলে নিচ্ছি, তার আর এক বন্ধু ছিল, তিনিও কবি, নাম লেই হান্ট। দুজন বন্ধু একসঙ্গে ছিলেন। ঠিক এই মুহূর্তে ক্রিকেট, মানে ঝিঝি পোকা ডাক শুনতে পান। তার বন্ধু কিডসকে তখন বলেন যে ঝিঝি পোকার উপরে তুমি একটা কবিতা লেখো। তার রিকোয়েস্টে কিডস এই দি পোয়েট্রি অফ আর্ট এই কবিতাটা তিনি লেখেন। আমরা এই পোয়েমটা সম্পর্কে জাস্ট একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। যে কিডস composed this poem, The Poetry of Earth, on request of his friend Leigh Hunt. This poem is about the poetry of the earth. Here the poetry means song or music or sound. এখানে একটু বলে নিচ্ছি যে তার যে ফ্রেন্ড লেই হান্ট, তার রিকোয়েস্টে তিনি এই পোয়েমটা লেখেন। পোয়েমটা হচ্ছে দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ, এখানে পোয়েট্রি মানে হিয়ার দ্য পোয়েট্রি মিনস সং অর মিউজিক অর সাউন্ড। পোয়েট্রি মানে হচ্ছে এখানে সং, গান, মিউজিক, সঙ্গীত বা সাউন্ড। এই যে পৃথিবীতে যে যত কিছু শব্দ আছে, সঙ্গীত আছে, গান আছে, এই পোয়েট্রি মানে দ্য মিউজিক, পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পোয়েট্রি মিনস সং, মিউজিক অর সাউন্ড। দি পোয়েট্রি অফ আর্থ indicates the various sounds found in the natural world, be it the calls of the birds or beasts or insects. এই প্রকৃতির মধ্যে যত কিছু শব্দ আছে, সেটা হতে পারে পাখি, হতে পারে কোনো পশু, হতে পারে কোনো কীট পতঙ্গের, হতে পারে। The grasshopper and the cricket provide entertainment and joy to us throughout their respective songs. এই কবিতার মধ্যে গ্রাসহপার এবং ক্রিকেটের উল্লেখ রয়েছে। তারা কি করে? দে প্রোভাইড এন্টারটেনমেন্ট এন্ড জয় টু আস থ্রু দেয়ার রেসপেক্টিভ সংস। তাদের যে শব্দ, তাদের যে গানের মধ্য দিয়ে তারা আমাদেরকে আনন্দ দেয়। দেয়ার সংস আর দ্য পোয়েট্রি অফ আর্ট। তাদের গানগুলো হচ্ছে এখানে পোয়েট্রি দ্যাট নেভার সিজ মানে হচ্ছে এন্ড বা স্টপ, থেমে যাওয়া। যে গান কখনো থেমে যায় না, ইভেন ডিউরিং এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস, যে কোনো সিচুয়েশনে হোক, এই গান কখনো থেমে যায় না, কখনো বন্ধ হয় না। দি পোয়েম serves as the messenger of hope. The poet wishes to inform that hope never dies. এই কবিতাটা আমাদেরকে আরো কি দেয়? কিসের বার্তা নিয়ে আসে? সে আশার বার্তা নিয়ে আসে, হোপ, অপটিমিজম। দি পোয়েট উইশেস টু ইনফর্ম দ্যাট হোপ নেভার ডাইস, যে আশা কখনো মরে যায় না, আশা কখনো শেষ হয় না। এই কবিতার মধ্য দিয়ে আমরা এই বার্তাটি পাই। কি বার্তা পাই? যে হোপ নেভার ডাইস, আমরা আশা নিয়েই থাকবো। দি পোয়েম ইজ এ সনেট, ইট ইজ এ পেট্রাগান সনেট। এখানে একটু বলে নিচ্ছি সনেট, হোয়াট ইজ সনেট একটু পরে আলোচনা করছি। তো আমাদের সিলেবাসে 4টি পোয়েম আছে, তার মধ্যে 3টি হচ্ছে সনেট। এবার সনেট সম্পর্কে একটু পরে বলে দিচ্ছি। আমি যদিও এটা 4 নম্বর পোয়েম দি পোয়েট্রি অফ আর্ট, এটা একটা সনেট।
এটাকেই আমি আজকে বেছে নিলাম যে এই পোয়েমটি আমরা পড়ব। যে ইট ইজ এ পেট্রাগান সনেট। The poem was composed in the month of December 1816 when the poet was 21 years of age. 21 বছর যখন কবির বয়স তখন তিনি এই সনেটটি লেখেন। It was published posthumously in 1884. কিন্তু এই পোয়েমটি প্রকাশিত হয় তার মৃত্যুর পরে in 1884। তাহলে এটা হচ্ছে একটা সনেট। এবার হোয়াট ইজ সনেট? The word sonnet is derived from the Italian word sonetto. এই সনেট ওয়ার্ডটি এসেছে ইটালিয়ান ওয়ার্ড সনেট্টো থেকে। ইট মিনস মিউজিক অর সং। এর অর্থ হচ্ছে সঙ্গীত বা গান। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স। সনেট হচ্ছে 14 লাইনের একটি কবিতা। সনেটের মধ্যে 14টি লাইন আছে। এবারে এই সনেটগুলো হচ্ছে, যদি প্রশ্ন যে সনেট কত প্রকার, যে সনেটস আর অফ 2 টাইপস। সনেটস হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, ইটালিয়ান অর পেট্রাগান সনেট। ইটালিয়ান অর পেট্রাগান সনেট অ্যান্ড ইংলিশ অর শেক্সপিয়ারিয়ান সনেট। অর্থাৎ যেটা ইটালিয়ান সনেট সেটাই পেট্রাগান সনেট, এবং যেটা ইংলিশ সনেট সেটাই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। 2 রকম সনেটই কিন্তু 2 রকমের। আমরা যে পোয়েমটা পড়ব, দি পোয়েট্রি অফ আর্থ, এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট বা পেট্রাগান সনেট। এই সনেটে এখানে 14টি লাইন আছে, কিন্তু এখানে 2টো স্টাঞ্জা আছে। ফার্স্ট স্টাঞ্জায় থাকবে 8 লাইন, একে বলা হয় অক্টেভ মানে অষ্টক, এবং লাস্ট স্টাঞ্জায় থাকবে 6 লাইন, তার মানে সেটাকে বলে শতক। এই হচ্ছে 8 + 6 14 লাইনস। এটা হচ্ছে পেট্রাগান সনেট। The poem The Poetry of Earth by John Keats is a petragon sonnet. It has 2 stanzas. The first stanza has 8 lines. It is called octave. The last stanza has 6 lines. It is called sestet. যেটা আগে বলে দিলাম যে পোয়েমটা আমরা পড়ছি দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা হচ্ছে একটা পেট্রাগান সনেট। এতে 2টো স্টাঞ্জা আছে। ফার্স্ট স্টাঞ্জায় 8 লাইন, এটাকে বলা হয় অক্টেভ। লাস্ট স্টাঞ্জায় 6 লাইন, এটাকে বলা হয় সিস্টেট। ওকে, আমরা এটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রাগান সনেট পড়ছি আমরা। এবার আরও যে 2টা পোয়েম রয়ে গেল, সে 2টো সনেট, কিন্তু কোন সনেট সেটা পড়ে, সেটা কোনটা ইটালিয়ান আর কোনটা ইংলিশ। কিন্তু যে পোয়েমটা পড়ছি দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা কিন্তু ইটালিয়ান সনেট বা পেট্রাগান সনেট। ইন দ্য অক্টেভ হি প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার ইন দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার। এই যে পোয়েমটায় 2টো পার্ট, 2টো স্টাঞ্জা। ফার্স্ট স্টাঞ্জায় 8 লাইন আছে। এই স্টাঞ্জায় হি প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার, গ্রীষ্মের যে সঙ্গীত, সেই গ্রীষ্মের সঙ্গীতকেই তিনি এখানে তুলে ধরছেন ইন দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার। গ্রাসহপার মানে ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের ভয়েসের মধ্য দিয়েই গ্রীষ্মের গানকে বা সঙ্গীতকে তিনি উপস্থাপনা করছেন। ইন দ্য সিস্টেট হি প্রেজেন্টস দ্য মিউজিক অফ উইন্টার ইন দ্য ভয়েস অফ দ্য ক্রিকেট। ঠিক তেমনি নেক্সট পার্ট যে সিস্টেট, নেক্সট 6 লাইন বা শেষের যে 6 লাইন, সেখানে প্রেজেন্টস দ্য মিউজিক অফ উইন্টার, শীতেরও একটা সঙ্গীত আছে, শীতেরও একটা ছন্দ আছে, গান আছে, সেটাও তিনি উপস্থাপন করেছেন কিসের মাধ্যমে? ইন দ্য ভয়েস অফ দ্য ক্রিকেট, ঝিঝি পোকার গানের মধ্য দিয়ে। দি মিউজিক অফ আর্থ ইনডিড নেভার সিজেস। এই সিজেস মানে এন্ডস, মানে শেষ হওয়া। নেভার সিজেস, এই যে পৃথিবীর যে গান, এই পৃথিবীর গান সত্যি কখনো শেষ হয় না। পৃথিবীর গান বা প্রকৃতির গান বলতে পারি। ইট ইজ এ কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু দ্য সাইকেলস অফ সিজনস। এই রীতিচক্র অনুযায়ী এটা হচ্ছে একটা নিরন্তর একটা সেলিব্রেশন, যে সাইক্লিক অর্ডারে এই ছন্দ, গান বা সঙ্গীত এগুলো চলছেই, এর কোনো শেষ নেই, এর কোনো বিরাম নেই। দি অক্টেভ ফলোজ দ্য রাইম স্কিম ABBA ABBA অ্যান্ড দ্য সিস্টেট CDE CDE। পোয়েমের একটা রাইম স্কিম থাকে। তো ফার্স্ট যে স্টাঞ্জা অক্টেভ, সেটার রাইম স্কিমটা হচ্ছে ABBA ABBA,
অ্যান্ড দ্য সিস্টেড নেক্সট স্ট্যান্ডার রাইম স্কিম হচ্ছে সিডিই সিডিই। এটা আমি যখন পোয়েমটা পড়ব তখন বুঝিয়ে দেব। এবারে এই পোয়েমের মধ্যে একটা লিটারারি ডিভাইস আছে, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, এই পার্সনিফিকেশন সম্পর্কে দুটো কথা বলছি। পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিগুণ আরোপ। ব্যক্তিগুণ আরোপ অর্থাৎ নির্জীব বা সজীব বস্তুকে ব্যক্তিরূপে দেখানো। নির্জীব হোক আর সজীব হোক, এই বস্তুগুলোকে ব্যক্তিরূপে দেখানো। এই পোয়েমের মধ্যে গ্রাসহপার, সংবার্ড, ফ্রোস্ট, ক্রিকেটের উল্লেখ আছে। সংবার্ড গায়ক পাখি, ফ্রোস্ট মানে তুষার, ক্রিকেট মানে ঝিঝি পোকা, গ্রাসহপার মানে ঘাসফড়িং, এদের উল্লেখ আছে। এরা ব্যক্তির মতন, পার্সনের মতন কাজ করেছে। পার্সন থেকে পার্সনিফাই। পার্সনিফাই মানে ব্যক্তিগুণ আরোপ করা, পার্সনিফিকেশন মানে ব্যক্তিগুণ আরোপ। তাহলে একটা সজীব বস্তু হোক আর নির্জীব বস্তু হোক, এদের মধ্যে যখন ব্যক্তিগুণ আরোপ করা হয় সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এখানে কতগুলো এক্সাম্পল, যেমন এই পোয়েমের মধ্যে আছে লাইন। এই পোয়েমের মধ্যে ফার্স্ট লাইন যেটা আছে সেটা বলছি যে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি মানে আগেই বলেছি, পোয়েট্রি মানে গান, পোয়েট্রি মানে মিউজিক, পোয়েট্রি মানে সাউন্ড। এই যে পৃথিবীর যে গান, পৃথিবীর যে সঙ্গীত বা পৃথিবীর যে শব্দ, এটা কখনো নেভার ডেড, কখনো মারা যায় না, কখনো মরে যায় না। তাহলে পোয়েট্রি ক্যান নট বি ডেড ইন দ্য সেন্স দ্যাট হিউম্যানস ডাই, অর্থাৎ মানুষ মারা যায় কিন্তু কবিতা কি মারা যায়? কিন্তু কবিতাটা এখানে ঠিক ওই পার্সনের মতন করে ভাবা হয়েছে, অর্থাৎ এটাও একটা পার্সনিফিকেশনের একটা সেন্স। যেমন সেকেন্ড লাইনে আছে অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। ফেইন্ট মানে এখানে টায়ার্ড, ক্লান্ত, ক্লান্ত, বিধ্বস্ত। যে অল দ্য বার্ডস, এখানে বার্ডের উল্লেখ আছে, পাখি, গায়ক পাখির উল্লেখ আছে। এরাও সূর্যের প্রখর তাপে এরাও ক্লান্ত হয়ে যায়, ঠিক মানুষ যেভাবে ক্লান্ত হয়ে যায়, মানে পার্সনের মতন করে দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। এখানে বার্ডকে পার্সন হিসাবে দেখিয়েছেন। সেভেন্থ লাইনে, 7 নম্বর লাইনে আছে ওই ফার্স্ট স্ট্যান্জা অক্টেভে যে দি পোয়েট স্পিক্স অফ দ্য গ্রাসহপার হ্যাভিং ডেলাইট অ্যান্ড ফান। ডেলাইট অ্যান্ড ফান, আনন্দ, মজা। একজন পার্সনের যেরকম থাকে, কবি এখানে গ্রাসহপারের মধ্যেও দেখিয়েছেন যে তার আনন্দ আছে, তার কত মজা আছে। অর্থাৎ একজন পার্সনের যেরকম করে থাকতে পারে, ঠিক গ্রাসহপারকেও দেখিয়েছেন পার্সন হিসাবে। তার মানে পার্সনিফাই করা হয়েছে। অতএব ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ এ পার্সনিফিকেশন। ওকে, ঠিক তেমনি সেকেন্ড স্ট্যান্জায় 10th and 11th লাইনে, 10 নম্বর এবং 11 নম্বর লাইনে আছে যে ফ্রোস্ট হ্যাজ রট সাইলেন্স। WROUGHT, রোট মানে ক্রিয়েটেড। তুষার নিস্তব্ধতা সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? তুষার। অর্থাৎ যেটা সৃষ্টি করে মানুষ, একজন পার্সন, ঠিক তেমনি এই ফ্রোস্টকেও কবি এখানে পার্সন হিসেবে ভেবেছেন, অর্থাৎ পার্সনিফাই করেছেন। সো ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। হোয়াট ইজ দিস? ইট ইজ ফ্রোস্ট। যে ফ্রোস্ট ইজ অলসো হ্যাজ বিন পার্সনিফাইড হিয়ার। ফ্রোস্টকেও এখানে পার্সনিফাই করা হয়েছে। তাহলে আমরা পার্সনিফিকেশনটা আমরা বুঝিয়ে দিলাম, সনেট বুঝিয়ে দিলাম যে সনেট কাকে বলে। এক কথায় সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। সনেট দু প্রকার, ইটালিয়ান সনেট অ্যান্ড ইংলিশ সনেট। যেটাই ইটালিয়ান সেটাই পেট্রাগান, যেটাই ইংলিশ সেটাই শেক্সপিয়ারিয়ান সনেট। আমরা যে পোয়েমটা পড়ছি সেটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুটো স্টাঞ্জা থাকবে। ফার্স্ট স্টাঞ্জায় 8 লাইন থাকবে, এটাকে বলা হয় অক্টেভ, মানে অষ্টক, 8 লাইনের। আর সেকেন্ড স্টাঞ্জায় থাকবে 6 লাইন, এটাকে বলা হয় সিস্টেট। তাহলে এ দেখেই আমরা বুঝতে পারবো যে এটা ইটালিয়ান সনেট কি না। এবারে এই পোয়েমের মধ্যে যে লিটারারি ডিভাইস আছে, একটা পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন বলতে একজন, সেটা সজীব হোক
আর নির্জীব হোক তাকে পার্সন হিসাবে দেখানো। এখানে সং বার্ডকে পার্সন হিসেবে দেখানো হয়েছে, গ্রাস হোপারকে পার্সন হিসেবে দেখানো হয়েছে, ক্রিকেটকে পার্সন হিসেবে দেখানো হয়েছে, ফ্রস্টকে পার্সন হিসেবে দেখানো হয়েছে। তাহলে এগুলো হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পলস। পার্সন থেকে ভার্ব ফর্ম পার্সনিফাই, নাউন ফর্ম হচ্ছে পার্সনিফিকেশন। তাহলে নাও উই ক্যান ইজিলি আইডেন্টিফাই হুইচ আর দ্য পার্সনিফিকেশনস। ওকে, এবারে এই পোয়েমের মধ্যে কিছু ইমাজেরি আছে। ইমাজেরি মানে কল্পচিত্র বা চিত্রকল্প, যেখানে চিত্র অঙ্কন করা হয়, ভাবা হয়। কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ পোয়েমে ইমাজেরি ব্যবহার করেছেন। এখানে আছে হেজ টু হেজ, নিউ মন মিট। এই পোয়েমের মধ্যে টার্মগুলো আছে, যেমন হেজ মানে ঝোপ, হেজ টু হেজ ঝোপ থেকে ঝোপে, অর্থাৎ গ্রীষ্মে ঘাসফড়িং এক ঝোপ থেকে আর এক ঝোপে উড়ে যায়। নিউমন মিট, নিউমন মানে এইমাত্র কাটা হয়েছে, মিট মানে মাঠ, তৃণভূমি, অর্থাৎ যে মাঠ একটু আগেই ফসল ছিল সে ফসল কাটা হচ্ছে, এইরকম যে মাঠ, এইরকম একটা মাঠের তিনি চিত্র অঙ্কন করেছেন। একটা ঝোপ থেকে আর একটা ঝোপে এই যে তিনি একটা চিত্র অঙ্কন করেছেন, সেটা অক্টেভে আছে এর বর্ণনা। তাহলে এখানে তিনি প্রকৃতির সৌন্দর্যের অপরূপ ছবি এঁকেছেন। এগুলোকে বলা হয় ইমাজেরি। ইমাজেরি মানে চিত্রকল্প। ওকে, ঠিক তেমনি সেকেন্ড স্ট্যান্জায় আছে লোন, স্টপ, ড্রাউজিনেস। লোন মানে হচ্ছে নিঃসঙ্গ, স্টপ মানে চুল্লি, ড্রাউজিনেস মানে হচ্ছে আচ্ছন্নতা। এগুলো শীতের সন্ধ্যার জীবন্ত ছবি। এই ছবিগুলো তিনি এই পোয়েমে তিনি অঙ্কন করেছেন। তার মানে দিস আর দ্য এক্সাম্পলস অফ ইমাজেরিজ। ওকে, এবারে আমি পোয়েম সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। থিম অফ দ্য পোয়েম ইন শর্ট। থিম অফ দ্য পোয়েম, দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। The poetry of earth knows no death. It exists in all seasons. In summer, being weary, the birds stop singing. But according to the poet, the music of the earth never stops. At this moment, the grasshopper takes the lead. Its voice runs throughout the newly born meadows. Thus, the music of the earth goes on without any interruption. Then winter appears after summer. At that time, the atmosphere remains dull and desolate. Silence prevails there for the frost of the winter evening. There is no music all around, and all the people take rest sitting at home. But suddenly, the song of the cricket is heard. So, a man who is half asleep near fire, it seems to be a continuation of the grasshopper song among some grassy hills. অর্থাৎ যে দি পোয়েট্রি অফ আর্থ নোস নো ডেথ। পোয়েট্রি মানে সং, পোয়েট্রি মানে মিউজিক, পোয়েট্রি মানে সাউন্ড অফ আর্থ। পৃথিবীর গান কখনো মরে যায় না, কখনো শেষ হয় না, থেমে যায় না। ইট এক্সিস্টস ইন অল সিজনস। সারা সিজনে এই শব্দ, এই গান, এই ছন্দ বিরাজ করে। ইন সামার, বিং উইয়ারি, দ্য বার্ডস স্টপ সিঙ্গিং। সামারে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে চারিদিক যখন নিস্তব্ধ, গায়ক পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। সেই সময় তারা কি করে? তাদের গান তারা বন্ধ করে। দি বার্ড স্টপ সিঙ্গিং, তখন তাদের গান তারা থামিয়ে দেয় গায়ক পাখিরা ক্লান্ত হয়ে। বাট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, দ্য মিউজিক অফ দ্য আর্থ নেভার স্টপস। কবি তো বলেছেন যে পৃথিবীর গান বা প্রকৃতির গান কখনো থেমে যায় না, কখনো বন্ধ হয় না। At this moment, the grasshopper takes the lead. তাহলে গায়ক পাখি যখন প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যখন তার গান বন্ধ করে, ঠিক এই মুহূর্তে আনন্দ পায় এবং আনন্দে সে বাইরে বেরিয়ে আসে এবং সে তার গান শুরু করে। কে? দ্য গ্রাসহপার। At this moment, the grasshopper takes the lead. সে লিডিং রোল প্লে করে। কে? গ্রাসহপার। প্রচণ্ড দাবদাহে যখন গায়ক পাখিরা পর্যন্ত তাদের গান থামিয়ে দেয়, সেই মুহূর্তে বেরিয়ে পড়ে, আবির্ভূত হয় গ্রাসহপার।
ইটস ভয়েস রানস থ্রুআউট দ্য নিউ লিমন মিডোস, হেস টু হেস। আর এই গ্রাসহপারের যে গান বা শব্দ বা সঙ্গীত, সেটা এই যে সবেমাত্র ফসল কাটা হয়েছে, যে মাঠ, ফাঁকা মাঠ বা ঝোপঝাড়, এক ঝোপ থেকে আর এক ঝোপ, এক মাঠ থেকে আর এক মাঠে তার শব্দ শোনা যায়। Thus the music of the earth goes on without any interruption. কোনো রকম বাধাহীনভাবেই পৃথিবীর যে গান, পৃথিবীর যে শব্দ সঙ্গীত, সেটা চলতেই থাকে অবিরাম গতিতে। Then winter appears after summer. সামার চলে যায় ঋতুচক্র অনুযায়ী, এরপরে আসে উইন্টার। At that time the atmosphere remains dull and desolate. যখন শীত আসে তখন অ্যাটমসফিয়ার হয়ে যায় ডাল, নিরস হয়ে যায়, নিরানন্দ হয়ে যায়, ডিসোলেট হয়ে যায়। সাইলেন্স প্রিভেইলস দেয়ার ফর দ্য ফ্রোস্ট। আর সেখানে একটা নিস্তব্ধতার পরিবেশ বিরাজ করে, কিসের জন্য? তুষারের জন্য, বরফের জন্য। অফ দ্য উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যা নেমে পড়ে, চারিদিকে তুষার, চারিদিকে একটা নিস্তব্ধতার পরিবেশ। দেয়ার ইজ নো মিউজিক অল অ্যারাউন্ড, চারিদিকে কোনো এবারে শব্দ শোনা না যাওয়ারই কথা। অ্যান্ড অল দ্য পিপুল টেক রেস্ট সিটিং অ্যাট হোম। আর মানুষ ঠিক এই মুহূর্তে কী করে? বাড়িতে তারা বসে থাকে, তারা রেস্ট নেয়। বাট সাডেনলি দ্য সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড। ঠিক এই মুহূর্তে ক্রিকেটের গান শোনা যায়। গায়ক পাখি তার গান থামিয়ে দিল, বেরিয়ে পড়ল গ্রাসহপার তার গান থামিয়ে দিল। এবারে শীতের মধ্যে বেরিয়ে পড়ল কে? ক্রিকেট। ঝিঝি পোকার গান শোনা গেল। সো এ ম্যান হু ইজ হাফ অ্যাসলিপ নিয়ার ফায়ার, এই শীতের সন্ধ্যায় একজন মানুষ যখন উনুনের পাশে বসে বা কোনো ফায়ার আগুনের পাশে বসে তার তাপটা নিচ্ছে, নিজে একটু কমফোর্ট ফিল করতে হয়ে যায় হাফ অ্যাসলিপ, অর্থ নিদ্রায় ঘুম ঘরে সে পড়ে যায়। তখন ইট সিমস টু বি এ কন্টিনিউশন অফ দ্য গ্রাসহপার সং অ্যামং সাম গ্রাসি হিলস। তখন তার ওই ঝিঝি পোকার আওয়াজটাই, ঝিঝি পোকার শব্দটাই, ঝিঝি পোকার সঙ্গীতটাই তার মনে পড়ে দেবে ওই গ্রাসহপারের সাউন্ড, যে আমি তো এখানে উষ্ণতা ফিল করছি, তার মানে বোধহয় গ্রাসহপারটাই এসে গেছে। এই দিস ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ইন ব্রিফ। ওকে, তোমরা ভালো করে পড়ে নাও। এইটুকু দিলাম, মেইন পোয়েমটা রয়ে গেল, পোয়েমটার সম্পর্কে পরে আলোচনা করছি। পোয়েমটা পড়বার আগে এই যে জাস্ট আমি একটু সিনপসিস দিলাম অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড অ্যাবাউট দ্য পোয়েম, পোয়েমের ভেতরে কি কি আছে যেটা বলছি, পোয়েমের যে ওয়ার্ড নোটগুলো আছে তোমরা একটু পড়ে নেবে, তাহলে কিন্তু ইট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। ওকে, এইটুকু আলোচনার মধ্যে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলো, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো আসল কথা যেটা আরেকবার বলে দিচ্ছি, জন কিটস ছিলেন একজন রোমান্টিক পোয়েট। মাত্র এই স্বল্প সময়ের মধ্যে তার কাব্যচর্চা এবং ইংরেজি সাহিত্যে তার বিশাল খ্যাতি, তার বিখ্যাত কয়েকটি কবিতা, তার সে লাইন আমি বলে দিয়েছি। এই কবিতার মধ্যে ইউজ অফ পার্সনিফিকেশন আমরা পেয়েছি, ইউজ অফ ইমাজারি পেয়েছি, এবং এটা একটা সনেট। কি সনেট? এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটের বৈশিষ্ট্য কি? এখানে দুটো স্ট্যাঞ্জা থাকবে, 14 লাইনের কবিতা। ফার্স্ট স্ট্যাঞ্জায় 8 লাইন, এটাকে বলা হয় অক্টেভ। সেকেন্ড স্ট্যাঞ্জায় থাকবে 6 লাইন, এটাকে বলা হয় সিস্টেট। আর রয়ে গেল শেক্সপিয়ারিয়ান সনেট। আমরা পরে যে পোয়েম একটা পড়বো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেক্সপিয়ারের